দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকের ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এখন তো আমাদের শুধু প্র্যাকটিস ক্লাসটাই হবে, কারণ আমরা আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, রিভাইজড সিলেবাস সেটা তো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, আর প্র্যাকটিসেও আমাদের আলোচনা হয়। তো প্র্যাকটিস ক্লাসটা আমার মনে হয় যে ওয়াইজ ডিসিশন হয় আর কি, যেটা আমরা যদি প্র্যাকটিস ক্লাসে যেতে পারি তো সেখানে আলোচনাটাও হলো, আমরা কিছুটা প্র্যাকটিসও করতে পারলাম। তো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা করব উইথ ক্লজেস, কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস অর ফ্রেজেস, সেটা করব। আমি এমনিতে কিছু উদাহরণ লিখি, বিভিন্ন ধরনের আছে, সেগুলো একটু লিখে দেখাই। আমি কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস এটার ব্যাপারে কিন্তু আগেও বলেছিলাম যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা সেন্টেন্স দেওয়া থাকে। সেই সেন্টেন্সটা দেওয়া থাকে এই জন্য, যেই সেন্টেন্সটাতে তোমাকে কমপ্লিটিংটা করতে হবে ওই সেন্টেন্স থেকে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স থেকে তুমি প্রয়োজনীয় ইনফরমেশন নিতে পারবে এবং সেই ইনফরমেশন দিয়ে এটা কমপ্লিট করতে পারবে, তথ্য নিতে পারবে। যেমন এখানে আছে, দেয়ার আর মেনি অবস্ট্যাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস। আমাদের সফলতার পথে অনেক বাধা রয়েছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট, এই সো দ্যাট কথাটা যখন যুক্ত হয় তখন গ্রামাটিক্যাল যে সেন্সটা চলে আসে, এখানে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট, প্লাস হচ্ছে V1। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা বলছি। সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট এর মধ্যে যে কোনো একটা প্লাস V1, এটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এখন মিনিং এর ব্যাপারটা যদি আসে, তাহলে আমাদের মনে করতে হবে যে সো দ্যাট এর আগেরটা হচ্ছে কজ, পরেরটা হচ্ছে ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট একটা বড় ফ্যাক্টর, যে এই কারণে কি ফল হবে। কারণ দেওয়া আছে, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রম করার কারণে ফলটা কি হবে, এই তথ্যটা তুমি উপর থেকে নাও, যে আমাদের উন্নয়নের পথে, উন্নতির পথে, সফলতার পথে অনেক বাধা আছে। তাহলে আমরা কঠোর পরিশ্রম করতে হবে আমাদেরকে, যেন আমরা সে বাধাগুলোকে অতিক্রম করতে পারি। বাধাগুলোকে অতিক্রম করতে পারলেই তো উন্নতি হবে। সো দ্যাট উই, আবার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কি বললাম আমি, সাবজেক্টের পরে ক্যান, কুড, যেহেতু এটা সব প্রেজেন্ট ফর্মে আছে, ক্যান, উই ক্যান ওভারকাম the obstacles। দেখো, উই ক্যান ওভারকাম, ওভারকাম মানে অতিক্রম করা, এই বাধাগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। তো এইটা হলো একটা। আরেকটা দেখি আমরা, মেনি চাইল্ডহুড। My childhood was full of happiness.
would that. দেখো যে সেন্টেন্সে দেওয়া আছে সেখানে আছে কি মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, আমার শৈশবটা ছিল সুখে ভরপুর, আনন্দে ভরপুর। উড দ্যাট মানে হচ্ছে উইশ, উইশ করা। উইশ বলতে মানে এক ধরনের ইচ্ছা পোষণ করা। উইশ বলতে তো আমরা এমনও বুঝি অন্যকে আমরা বার্থডেতে উইশ করি, সেগুলো অন্যের জন্য শুভকামনা করাটা না, কিন্তু এটা হচ্ছে ফিলিং আ ক্রেভ, অর্থাৎ এক ধরনের আগ্রহ অনুভব করা। কিসের জন্য? ওই প্রথম বাক্যে দেখা দেওয়া আছে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস। তাহলে এমন যদি হতো দ্যাট, এই ইচ্ছাটা আমার ভিতর আছে, আমি যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম বা শিশু হয়ে যেতাম, তাই না? শিশু হলে আবার সেই হ্যাপিনেসটা পাওয়া যেত। উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন। এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অবশ্য বলা আছে যে এইটাকে সাবজেক্টের পরে, সাবজেক্ট যাই হোক, তোমার যদি বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ওয়ার ব্যবহার করতে হবে। উড দ্যাট আই ওয়ার আ চাইল্ড এগেন, আবার যদি আমি শিশু হতাম। তারপরে দেখো, তাহলে আমরা উপরেটা মুছে ফেলি। When I got off the train, I saw my friend Tuhin. একটু ভালো মতো খেয়াল করো তোমরা। When I got off the train, যখন আমি ট্রেন থেকে নেমে গেলাম, I saw my friend তারেক, আমি আমার বন্ধু তারেককে পেলাম। It was long since, তাহলে এইটা আমাদের এখন ফিল আপ করতে হবে। তো এখানে দুটো জিনিস মনে রাখতে হবে যে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি সেন্টেন্সের প্যাটার্নটা এমন হয় যে আমাকে একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে ফলো করতে হবে, তাহলে সেটা করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আরেকটা হচ্ছে মিনিং, এবং সেই মিনিংটা অনুযায়ী মিনিংটাকে মেনটেন করার জন্য উপরের যে প্রদত্ত সেন্টেন্স রয়েছে সেখান থেকে ইনফরমেশন নিতে হবে। তো যাই হোক, ইট ওয়াজ লং সিন্স, এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে ফলো করতেছে। সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরেরটা হবে পাস্ট পারফেক্ট। সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সিন্সের পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। বহুবার বলা হয়েছে এগুলো, এবং রাইট ফর্মস অফ ভার্বস করতে গিয়ে বলা হয়েছে, এগুলো মনে রাখা উচিত তোমাদের। সিন্সের আগেরটা যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, ইট ওয়াজ, কাজে আমরা সিন্সের পরে পাস্ট পারফেক্টে চলে যাব, তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইজ কমপ্লিট। পাস্ট পারফেক্ট মানে আমি সাবজেক্ট দেব, হেড দেব, ভি থ্রি ফর্ম লিখবো, বাস, এটা কমপ্লিট। এখন মিনিং এ চলে আসি, চলো কি লিখবো। আমি যখন ট্রেন থেকে নামলাম তখন আমি আমার বন্ধু তারেককে দেখলাম। ইট ওয়াজ লং সিন্স, তাহলে লং সিন্স, অনেক দিন হয়ে গেছে তারেকের সাথে আমার দেখা হয় না, বা আমাদের তারেক এবং আমার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল অনেক দিন হয়ে গেছে। তাহলে ইট ওয়াজ লং সিন্স উই
had met last. অনেক দিন হয়ে গেল আমাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল, তাহলে সর্বশেষ দেখা হয়েছে দুজনের অনেক দিন আগে। তাহলে উই, দ্যাট ইজ তারেক এন্ড মি, উই এবং পারফেক্ট, যেটা আমি বললাম যে স্ট্রাকচারকে ফলো করতে হবে, পাস্ট পারফেক্ট যেহেতু হবে হ্যাড, এবং মিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেট। এরপরে আমরা আরেকটা দেখি, কমপ্লিটিং করতে গেলে তোমরা এরকম সেন্টেন্স গুলোই তো পাবে, বিভিন্ন ধরনের আছে অবশ্য, আমি বিভিন্ন ধরনের আলোচনা করার চেষ্টা করছি। দেখো, ঠিক একটু আগে আমি যে কথাটা বললাম যে সিন্স নিয়ে, সিন্সের আগেরটা যদি পাস্ট টেন্স হয় তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে, সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় তো সিন্সের পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে। এরকম একটা দেখি, চলো। আমরা যদি এভাবে খেয়াল করি, 5 years have passed since ডট 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 ডট, একটা বাক্য দেয়া আছে ফুল, এখান থেকে ইনফরমেশন নিতে হবে। আই স্টিল মিস হিম ভেরি মাচ, আমি এখনো তাকে অনেক মিস করি। তাহলে কোনো একজন মানুষের কথা বলা হচ্ছে যার সাথে দেখা হওয়ার 5 বছর অতিক্রম হয়ে গেছে। তাহলে বন্ধুর নাম বলে দিতে পারো, একজন বন্ধু, হ্যাঁ, যার সাথে স্কুলে ছিলে তুমি, স্কুল থেকে চলে আসার পরে 5 বছর হয়ে গেছে, কিন্তু তাকে তুমি এখনো মিস করো, তার সাথে তোমার এখন দেখা সাক্ষাৎ হয় না। 5 years have passed, এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কি, সিন্সের আগে একটা প্রেজেন্ট টেন্স, কাজে সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট। আই মেট, পাস্ট ইনডেফিনিট, রবিন, your friend. 5 years have passed since I met Robin. তুমি এখানে আরো বাড়তি কথা লাগাতে পারো, আই মেট মাই ফ্রেন্ড রবিন, আই স্টিল মিস হিম ভেরি মাচ, আমি তাকে এখনো খুব মিস করি। তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা মেনটেন করতে পেরেছো, এবং আগের কথার সাথে মিল রেখে বলছি আমি, সিন্সের আগেরটা প্রেজেন্ট টেন্সে ছিল, কাজে তোমাকে সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করতে হবে, এবং সেটা সাবজেক্টের পর আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি। আর মিনিং এর জন্য আমাদের এই প্রদত্ত সেন্টেন্সটা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে। তো আমরা এই বাক্যটা মুছে ফেলবো, আরেকটা বাক্যে আমরা যাওয়ার চেষ্টা করি। আরে কি অবস্থা!
চলো প্রথমে আমরা দেখব কোন বিশেষ গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে ফলো করা হয়েছে কিনা। I did not know anything of the matter. বিষয়টা সম্বন্ধে আমি কিছুই জানতাম না। বিষয়টা সম্বন্ধে আমি কিছুই জানতাম না। It's the meaning of the sentence. Full stop. Blank, comma, I would have told him about it. I would have told him about it হচ্ছে the remaining part or the second portion of the sentence, the first portion you should write. তাহলে এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে ফলো করা হয়েছে। সাবজেক্টের পরে উড হ্যাভ প্লাস V3 তখনই বসে যখন থার্ড কন্ডিশনাল হয় সেন্টেন্সটা। থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অথবা শুরুই হবে পাস্ট পারফেক্টের হ্যাড দিয়ে ইফ ছাড়া, সেটা পাস্ট পারফেক্ট পুরোটা ফলো করবে। দ্যাট ইজ সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড দিয়ে শুরু হতে পারে, ইফ দিয়ে শুরু হতে পারে। পাস্ট পারফেক্ট যদি হয় প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা হবে সাবজেক্টের পরে উড হ্যাভ এবং V3। এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। কাজে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার এখানে ফলো করতেই হবে, এটা ছাড়াই বাক্য করলে হবে না, শুদ্ধ হবে না। এবার আসো মিনিং এর দিকে তাকাই। আমি এই সম্বন্ধে কিছুই জানতাম না, আর এখানে বলেছে ব্ল্যাঙ্কের পরে যে আমি তাকে এই ব্যাপারে বলতাম, মানে আমি যদি জানতাম তাহলে বলতাম। তো ইফ আই হ্যাড known anything, আমি যদি কিছু জানতাম। এখানে অবশ্যই এটাও তুমি বলতে পারো হ্যাড আই নোন সামথিং, দরকার নাই, আমার মনে হয় যে এটা সুন্দর স্ট্রাকচার, একদম সহজ। ইফ আই হ্যাড নোন এনিথিং, আমি যদি কিছু জানতাম আমি তাকে অবশ্যই বলতাম। তাহলে দুটো জিনিস আমি বারবার বলতেছি, তোমাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে যদি ফলো করতে হয় সেটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বাইরে গেলে কিন্তু আর সেন্টেন্সটা তুমি লিখতে পারবে না। আর হচ্ছে মিনিং, এবং মিনিং এর জন্য ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে সাহায্য করার জন্য সেটা সবসময় থাকবে। The poem was too difficult, ... Our teacher told us to listen to him very carefully. তাহলে আমরা এই টু দেখেই কিন্তু বুঝতে পারতেছি এটা একটা বিশেষ স্ট্রাকচারকে ফলো করছে। তোমরা জানো যে এই টু এর সাথে এই টু চলে আসে, অবশ্য এই টু তো আসবেই, তার আগেও আরো কিছু আসতে পারে ইচ্ছে করলে, সেটা আমরা পরে দেখে অন্তত এই স্ট্রাকচারটা মনে রাখি আগে। তারপরে মিনিং এর দিকে যদি খেয়াল করি, আওয়ার টিচার টোল্ড আস টু লিসেন টু হিম ভেরি কেয়ারফুলি। আমাদের শিক্ষক আমাদেরকে বললেন যে আমার কথা খুব মনোযোগ সহকারে শোনো, অর্থাৎ তার কথা মনোযোগ সহকারে শোনার জন্য তিনি আমাদের বললেন। আবার এখানে বলা আছে কবিতাটা খুব কঠিন। কঠিন যদি হয় তাহলে সেটা বুঝতে পারার জন্য কঠিন। তো আমরা কি এটা বলতে পারি, দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, ফর আস টু আন্ডারস্ট্যান্ড।
অবশ্য এখানে তুমি যদি ফর আস না লিখো তাতেও কিন্তু হয়ে যাবে, দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো আমার মনে হয় ফরাসটা আমি এই জন্য লিখলাম যে বিশেষ করে যিনি পড়াচ্ছেন আমাদের শিক্ষক তিনি তো সেটা বুঝতে পারেন, আমাদের জন্যই এটা কঠিন। একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। কঠিন সহজ এটা কিন্তু আপেক্ষিক ব্যাপার, যেটা আমার জন্য কঠিন সেটা আরেকজনের জন্য কঠিন নাও হতে পারে, যেটা আমার জন্য সহজ সেটা আরেকজনের জন্য সহজ নাও হতে পারে, এটা আপেক্ষিক ব্যাপার। কাজে আমি যদি নির্দিষ্ট করে দিই এখানে যেহেতু আমাদের কথা উল্লেখ আছে যে দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট ফর আস, আমি লিমিটেড করে দিলাম যে আমাদের জন্য কবিতাটা বুঝতে পারা খুব কঠিন। অন্যান্য অনেকে হয়তো বুঝতে পারেন, যিনি পড়াচ্ছেন টিচার তিনিও বুঝতে পারেন। সো এটাই ভালো হয়, চমৎকার মিনিং হয়ে আসে। দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। দেখো আমি স্ট্রাকচার ফলো করেছি কিনা, টু টু, এই যে দেখো টু এরা দেওয়া আছে এবং তারপর আমি টু দিয়েছি এবং ভি ওয়ান দিয়েছি। এই স্ট্রাকচারটা তো এমনই, এরপরে একটা অ্যাডজেক্টিভ ফর্ম বসে এবং তারপরে এই টু এর পরে আমরা ভি ওয়ান দিই, আর মাঝখানে এই টু এর আগে ফর আস এটা বাক্যের প্রয়োজনে আনতে হয় যদি লাগে। আর ইনফরমেশন তো নিয়েছি ওখান থেকে, কাজেটা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা বাক্য লিখি, কি থাকলো? সাম স্টুডেন্টস অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। কিছু ছাত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে, অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। ইট ইজ হাই টাইম। এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার কোনটা আমরা জানি, ইট ইজ হাই টাইম মানেই হচ্ছে তুমি যদি সাবজেক্ট ব্যবহার করো তাহলে অবশ্যই তোমাকে ভি টু ফর্মে যেতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা লিখতে হবে। ইট ইজ হাই টাইমের এটাই বৈশিষ্ট্য। সাবজেক্ট ব্যবহার করলে সাবজেক্টের পরে তোমাকে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবং ইনফরমেশনটা নেবে এখান থেকে যে কিছু ছাত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে, নেগেটিভ অ্যাটিটিউড। কাজে আমাদের কি করতে হবে, এইটাকে অ্যাভয়েড করতে হবে। এরকম আমরা পজিটিভে চলে আসবে। ইট ইজ হাই টাইম উই স্টপড দেম। হয়ে যায় তুমি, কোনো সমস্যা নাই। দেম বলতে আমি সাম স্টুডেন্টসকে মিন করেছি। আমরা কিন্তু এটাও বলতে পারি উই স্টপড ইট। ইট বলতে অ্যাডপ্টিং আনফেয়ার মিনস এট এক্সাম। বিষয়টা কি যে আমরা পরীক্ষা অসৎ উপায় অবলম্বনটাকে বন্ধ করে দেব, অ্যাভয়েডেড হতে পারে, স্টপ হতে পারে। তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমি ফলো করেছি, সাবজেক্টের উপরে ভি টু ফর্ম লিখেছি আর মিনিংটা ঠিক লিখেছি যে আমাদের এই ধরনের মনোভাব থেকে ওই যে ছাত্ররা যারা আনফেয়ার মিন যারা অসৎ উপায় অবলম্বন করে তাদেরকে থামাতে হবে। হতে পারে এগুলো একদম সিম্পল।
আমরা আরেকটা বাক্য লিখি দেখি 8 নম্বরে। কমপ্লিটিং সেন্টেন্সে সবসময় যে সেন্টেন্সের বিশেষ প্যাটার্নকে ফলো করতে হবে বা এমন বাক্য দিবে এমন কোনো কথা নেই, নানান ভাবেই আসতে পারে। তবে তারা যদি কোনো স্ট্রাকচারকে ফলো করার জন্য ওই রকম হিন্টস দিয়ে দেয় তাহলে সেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেখো এখানে আছে আচ্ছা আমরা এই বাক্যটা একটু খেয়াল করি। হ্যাঁ দেখি, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। সকাল আমাদের বিশুদ্ধ বাতাস দিয়ে এন্টারটেইন করে। এরপরে দেয়া আছে ব্ল্যাঙ্ক গ্যাপ, দ্য হ্যাবিট অফ হ্যাভিং এ মর্নিং ওয়াক। সকালে হাঁটার অভ্যাস কি করতে হবে? তাহলে সকালে হাঁটার অভ্যাস পরিত্যাগ করতে হবে। আমাদের প্রথম বাক্য কি বলতেছে? সকালের বাতাস আমাদেরকে মর্নিং এয়ার দেয়, এই তো। তাহলে ইটস আ পজিটিভ থিং। এই ভাবনাটাই এখানে এসে তোমাকে লিখতে হবে এখান থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে উই শুড ফর্ম মানে তৈরি করা। উই শুড ফর্ম দ্য হ্যাবিট অফ হ্যাভিং এ মর্নিং ওয়াক। সকালে হাঁটার অভ্যাস আমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো স্ট্রাকচার ফলো করে নাই, শুধু মিনিং ফলো করছে। আমি কথাটা কিন্তু বলি মাঝে মাঝে যে তোমাদের স্ট্রাকচার জানতে হবে অবশ্যই, কারণ স্ট্রাকচারের উপর আমরা এই পর্যন্ত যতগুলো বাক্য করলাম ম্যাক্সিমাম স্ট্রাকচারের উপর ছিল, কিন্তু একটা বাক্য পেয়ে গেলাম যেটা স্ট্রাকচারকে ফলো করে নাই, মিনিংকে ফলো করছে। তাহলে স্ট্রাকচার মিনিং দুটো দিকেই তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা আরেকটা বাক্য দেখি, আহ
আমরা যদি এই বাক্যটা দেখি, লাইফ শুড নট বি কনসিডার্ড, তারপরে যা প্রয়োজন তা লিখতে হবে যতটুকু দরকার। ইট ইজ ফুল অফ সরোজ এন্ড সাফারিংস। ইট মিনস লাইফ ইজ ফুল অফ সরোজ এন্ড সাফারিংস। জীবন দুঃখ কষ্টে ভরা। তাহলে জীবনকে কি মনে করা উচিত নয়? জীবনকে পুষ্পসজ্জা মনে করা উচিত নয়, ফুলের বিছানা মনে করা উচিত নয়। তাহলে এখানে কিন্তু বিশেষ কোনো স্ট্রাকচার ফলো করে নাই, সেন্টেন্সের মিনিং ফলো করছে। কাজে মিনিংটা আমরা নিচের অংশ থেকে যেহেতু দেখলাম জীবনে দুঃখ কষ্টই বেশি, কাজে এখানে লাইফ শুড নট দিয়েছে যেহেতু, তাহলে আমাদের লিখতে হবে শুড নট বি কনসিডার্ড আ বেড অফ রোজেস। জীবনকে পুষ্পসজ্জা মনে করার বিবেচনা করা উচিত নয়, ঠিক নয়। তো আজকে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসটাও আমি তোমাদের এই কমপ্লিটিং এর উপর একটু প্র্যাকটিস করব। আমাদের তো এখন প্র্যাকটিসই চলতেছে। তো তোমরা আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।